আমেরিকার নিউ ইয়র্কের লং আইল্যান্ডে আছে একটি ছোট শহর অ্যামিটিভিল। শান্ত, ছিমছাম পারিবারিক জীবনের জন্য আদর্শ। শহরের এক প্রান্তে দাঁড়িয়ে আছে এক সাধারণ দুইতলা বাড়ি, ঠিকানা 112 ওশেন অ্যাভিনিউ। বাইরে থেকে একেবারেই স্বাভাবিক, যেন কোনো মধ্যবিত্ত পরিবারের সুখী সংসারের আশ্রয়। কিন্তু 1974 সালের পর থেকে এই বাড়ি বিশ্বজুড়ে ছড়িয়ে পড়ে ভয়ের প্রতীক হয়ে। 1974 সালের 13ই নভেম্বর ভোর, চারপাশ নিস্তব্ধ, কেবল হালকা বাতাসের শব্দ। ভেতরে বসবাস করছিলেন রোনাল্ড ডি ফিও সিনিয়র, তার স্ত্রী লুইজ আর তাদের 5 সন্তান। কিন্তু সেই রাতে কিছু যেন অস্বাভাবিক ছিল। হঠাৎ ব্যাকগ্রাউন্ডে বন্দুকের শব্দ। ঘরের ভেতর প্রতিধ্বনি হলো গুলির আওয়াজ। পরিবারের জ্যেষ্ঠ ছেলে রোনাল্ড ডি ফিও জুনিয়র হাতে ছিল .35 ক্যালিবারের মার্লিন রাইফেল। একে একে সে গুলি করল নিজের বাবাকে, মাকে, 2 ভাই আর 2 বোনকে। মাত্র কয়েক মিনিটে নিস্তব্ধ হয়ে গেল পুরো পরিবার। বেঁচে থাকল কেবল সে নিজে। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, পরের দিন পুলিশ এসে দেখে সবাই একই বিছানায় শুয়ে আছে, ঘুমন্ত অবস্থাতেই মারা গেছে। আশেপাশের কেউ কোনো গুলির শব্দ শুনতে পায়নি। কিভাবে সম্ভব? তদন্তকারীরাও অবাক হয়ে যান। আদালতে রোনাল্ড জুনিয়র খুনের দায় স্বীকার করলেও বলেছিল সে আসলে একা নয়। অদ্ভুত এক কণ্ঠস্বর তাকে আদেশ দিয়েছিল খুন করতে। আদালত অবশ্য সেই যুক্তি মানেনি। রোনাল্ড ডি ফিও জুনিয়রকে 6টি হত্যার দায় দোষী সাব্যস্ত করা হয় এবং তাকে 25 বছর থেকে আজীবন কারাদণ্ড দেওয়া হয়। কিন্তু তবুও প্রশ্ন রয়ে যায়, সেই রাতে কি হয়েছিল আসলে? খুনের পর প্রায় 1 বছর কেটে যায়। তারপর ডিসেম্বর 1975-এ নতুন মালিক আসে এই বাড়িতে। জর্জ এবং ক্যাথি লাটস 3 সন্তান নিয়ে কিনলেন বাড়িটি, অবিশ্বাস্য কম দামে, মাত্র $80,000। প্রথমে মনে হলো নতুন এক শুরু, কিন্তু বাড়িতে ওঠার কয়েকদিনের মধ্যেই তারা বুঝতে পারলেন এখানে কিছু অস্বাভাবিক ঘটছে। শীতকালে ঘরের ভেতর হঠাৎ করে তৈরি হয় অস্বাভাবিক ঠান্ডা জায়গা। দেয়াল থেকে বের হতে থাকে দুর্গন্ধ, এমনকি সবুজ রঙের এক ধরনের তরলও। রাতে দরজা জানালা নিজে থেকে বন্ধ হয়ে যেত। আর মাঝরাতে, প্রায় সেই সময়ে, সকাল 3:15 যখন ডি ফিও খুন করেছিল, তখনই জর্জ লাটসের ঘুম ভেঙে যেত। সবচেয়ে ভয়ঙ্কর অভিজ্ঞতা হয় তাদের ছোট মেয়ে মিসির। সে বলেছিল সে এক অদৃশ্য বন্ধুর সাথে খেলে, নাম জোডি, যে মাঝে মাঝে তার জানালার বাইরে লাল চোখ নিয়ে দাঁড়িয়ে থাকত। ক্যাথি লাটস বলেছিলেন ঘুম থেকে উঠে তার শরীরে অদ্ভুত দাগ থাকত, যেন কেউ অদৃশ্যভাবে আঘাত করছে। আর জর্জ প্রায় শুনতেন ফিসফিস করে ডাক, যেন কেউ তাদের তাড়িয়ে দিতে চাইছে। একদিন এক পাদ্রী বাড়িতে আশীর্বাদ করতে আসেন। আশীর্বাদ শুরু করতেই তিনি শোনেন এক ভয়ঙ্কর কণ্ঠস্বর, গেট আউট। সেই মুহূর্তেই তিনি আতঙ্কিত হয়ে বেরিয়ে যান। দিন গড়াতে লাগল, আতঙ্ক বাড়তে লাগল। প্রতিটি রাত তাদের জন্য হয়ে উঠল এক দুঃস্বপ্ন। মাত্র 28 দিন পর, জানুয়ারি 1976-এর এক ভোর রাতে, লাটস পরিবার সব কিছু ফেলে পালিয়ে যায়। তারা বলেছিল কোনো অদৃশ্য শক্তি তাদের জীবন নাশ করতে চাইছিল। এই ঘটনার খবর দ্রুত ছড়িয়ে পড়ে সংবাদপত্র আর টিভিতে। সবার নজরে চলে আসে অ্যামিটিভিল হরর হাউস। তদন্তে আসেন বিশ্ববিখ্যাত প্যারানর্মাল ইনভেস্টিগেটর দম্পতি এড এবং লোরেন ওয়ারেন। তারা দাবি করেন বাড়িতে আসলেই অশুভ শক্তির উপস্থিতি রয়েছে। পরে সাংবাদিক জে অ্যানসন লাটস পরিবারের অভিজ্ঞতা থেকে লিখলেন বই দ্য অ্যামিটিভিল হরর 1977। বইটি বিশ্বজুড়ে আলোড়ন তোলে, হয়ে ওঠে বেস্ট সেলার। 1979 সালে মুক্তি পায় সিনেমা দ্য অ্যামিটিভিল হরর, যা এই গল্পকে আরও কিংবদন্তিতে পরিণত করে। এরপরে একের পর এক সিকুয়েল, রিমেক, এমনকি ডকুমেন্টারিও তৈরি হয়েছে। কিন্তু প্রশ্নটা আজও রয়ে গেছে, এসব কি সত্যিই ঘটেছিল? অনেক গবেষক মনে করেন লাটস পরিবারের অভিজ্ঞতা আসলে সাজানো গল্প। তারা বাড়িটি কম দামে কিনেছিল, তারপর ভয়ঙ্কর গল্প বানিয়ে বই, সিনেমা করে বিপুল অর্থ উপার্জন করেছে। অন্যদিকে অনেকেই বলেন সব কিছু মিথ্যা হলে এত মানুষ কেন একই ধরনের অভিজ্ঞতা বর্ণনা করল? ডি ফিও হত্যাকাণ্ড সত্য, কিন্তু ভূতের উপস্থিতির কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই। বিতর্ক আজও চলছেই।
অ্যামিটিভিল হরর হাউস, এক বাড়ি, এক খুন আর এক ভয়ঙ্কর কাহিনী। সত্যি নাকি মিথ্যা তা হয়তো আমরা কোনোদিন জানতে পারবো না, কিন্তু নিশ্চিতভাবে বলা যায় এই বাড়ি ইতিহাসের সবচেয়ে আলোচিত ভৌতিক স্থানের মধ্যে একটি। আপনারা শুনলেন অ্যামিটিভিল হরর হাউসের সত্য ঘটনা। সাথে থাকুন সত্য অবলম্বনে, রহস্য উন্মোচন আর ইতিহাসের অন্ধকার দিক জানার জন্য। সাবস্ক্রাইব করতে ভুলবেন না।